আজকের আমাদের নোংর টিভির এই বিশেষ আলাপচারিতায় আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক স্বাগত। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন বাংলাদেশের কিংবদন্তি একজন আলোচিত সাংবাদিক লুৎফর রহমান বিনু। আর বিনু ভাইয়ের সাথে আরেকজন আছেন এই প্রজন্মের নিহার সিদ্দিকী, তিনিও দেশে এবং প্রবাসে খুবই জনপ্রিয়। বিনু ভাই, আপনাকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমার টিভিকে আমার আন্তরিক ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে এসে সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করতে যাচ্ছে। আপনি তো মানে অনেকদিন পরে আমেরিকায় আসলেন। হ্যাঁ, কত বছর পরে আসলেন আপনি? আমি গত বছরও এসেছি। আচ্ছা, এবং নিউ ইয়র্কে আসেনি নাকি? নিউ ইয়র্কে, হ্যাঁ, আচ্ছা, এসেছি। আর গত 3 বছর ধরে আমি আমেরিকাতে মোটামুটি প্রত্যেক 1 বছর করে আসতে হয়, বিশেষ করে আমার একটু ব্যক্তিগত কাজে। এবার আপনি বিনু ভাইকে পাশে পেয়ে কেমন লাগছে? এটা অসাধারণ একটা অভিজ্ঞতা। বিনু ভাইয়ের মতন কিংবদন্তি ফটোগ্রাফারের সঙ্গে বসতে পারছি, এটাই তো আমার কাছে বড় জিনিস। আসলে একসময় ওনাদের যে সময়টা ছিল বা এখনো যে সময়, উনি তো মুক্তিযোদ্ধা হিসেবে শুরু করেছেন, মানে একজন মুক্তিযোদ্ধা, তখনকার সময় যে ফটো তোলা মানে ইতিহাসকে ধারণ করে রেখেছেন। আমরা যেটা মনে করি যে আমরা যেন নতুন প্রজন্ম যারা মনে করি তাদেরকে অনুসরণ করার চেষ্টা করি, নকল করার চেষ্টা করি, যাই বলেন না কেন, তারা যে জিনিস রেখে যাচ্ছেন ওই জিনিসটা আমরা করতে পারবো না। ওইটা ওই লেভেলের ফটোগ্রাফি এখন তো না। তারা যে অমানবিক কষ্ট ও মানে লিমিটেশনের মধ্যে কাজ করছেন, আনবিলিভেবল। এখন যারা নতুন যারা কাজ করি আমরা, এরা ওই জিনিস বুঝতে পারবে না, ওইটা ফিল করবে না। ফিল্ম ডেভেলপ করা, অর্ধেক ফিল্মকে কেটে সেটাকে, আমি যতটুকু জানি আর কি শোনা, তারপর আমি শেষের দিকে মানে ফিল্ম লাইনে ছিলাম যেহেতু, তো এখন তো ডিজিটাল। ওনারা যেটা করতেন, আমার কাছে একটা জিনিস জানি যে ওনারা ফিল্ম কেটে কেটে ডেভেলপ করতেন। আর ডেভেলপ করতে গেলে মানে ডার্ক রুমের কাজ না জানলে ফটো সাংবাদিকতার কোনো চান্সই নাই। তো সেই সময়ের বিনু ভাইরা। আর বিনু ভাইকে জিজ্ঞেস করবো, আপনি শুরু কবে ফটোগ্রাফিতে, মানে পত্রিকার সাংবাদিকতায়? আসলে আমি মূলত আমি ফটোগ্রাফার হব এটা আমার জীবনে কখনো ছিল না। আমার সেবা করার টেন্ডেন্সিটা আমার সারা জীবন ছিল, এবং টেন্ডেন্সিটা ছিল সেই 68-এ, যখন আমার 67-এ আমার বাবা মারা যাওয়ার পরে আমার একটু ধারণা হলো যে মানুষকে সেবা কিভাবে করা যায়। তারপরে ভাবলাম যে ম্যাট্রিক পরীক্ষা সামনে, আমি করব, ডাক্তার হব। কারণ ডাক্তার হয়ে যাব, ঠিক ডাক্তার না হয়ে হলাম ফটো সাংবাদিক। খেলাধুলা ভালো করতাম, খেলাধুলার জন্য বাসায় খুব অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। খেলাধুলা করে দেখে সন্ধ্যার সময় পড়তে বসে ঘুম পেড়ে যেত। তারপরে ফাঁকে ফাঁকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কেন যেন আমার খুব ভালো লাগতো। আর ফটোগ্রাফিটা আসছে মূলত আমাদের বন্ধু 2-1 আছে, তার মধ্যে বিশেষ করে এই নিউ ইয়র্কেও আমার এক বন্ধু আছে, তার নাম হচ্ছে ফেরদৌস নাজমি, জামাইকাতে থাকেন। আমি ওর কথা খুব ভালো করে স্মরণ করি একটা কারণে, কারণ আমার খুব বাল্য বন্ধু। তারপরে নাজিবুল্লাহ জন, উনি নেই, আমাদের ছেড়ে চলে গেছেন প্রয়াত। আর আরেকজন আমার বন্ধু আহসান নাজ বাবু, সে টেলিভিশনে পরবর্তী আয়ো ক্যামেরা ছিল, ক্যামেরাম্যানও হয়েছিল। সে শিকাগোতে প্লেনে হার্ট স্ট্রোক করে সেও শুনেছি মারা গেছে। আর আমরা 2 বন্ধু, ওই ফটোগ্রাফির সাইডটা ছিল 2 বন্ধুদের মধ্যে। এর মধ্যে অনেক বন্ধু আছে, ক্লাসমেট আছে, ওরা ফটোগ্রাফির সাইডটুকু পায়নি। আমি মূলত বাসানির জনসভা বলে পল্টনের জনসভা, এখন পল্টন তো নেই, ওইটা এখন বাসানি স্টেডিয়াম হয়ে গেছে। যে ভাষণ যেখানে উনি ভাষণ দিয়েছিলেন, ওরা কেউ আসেনি? যে বিখ্যাত ছবিটা যে দৈনিক বাংলা ছাপানো হয়েছিল, ওই যে 69, মানে বাঁশের
লাঠি নিয়ে, মানে মানে ভাসানির ছবি মূলত তখন আমি মূলত আসলে প্রেস ফটো তখন না, আমার একটা ক্যামেরা ছিল এবং আমার বন্ধুদেরও ক্যামেরা ছিল, ওদের কাছ থেকে নিয়ে আমি আবার আমাদের তখন তো ফিল্মের দাম ছিল, একটা ফিল্মের দাম ছিল 12 আনা, আর এক প্যাকেট পেপারের দাম ছিল 1 টাকা 4 আনা। আর 1 টাকা 4 আনা জোগাড় করা মানে বিশাল ব্যাপার। স্কুলের পয়সা, টিফিনের পয়সা এবং 2-1 পয়সা যে বাবার পকেট থেকে নিয়ে, মার পকেট থেকে নিইনি এটা বললে ভুল হবে, কারণ এইসব একটা বিশাল ব্যাপার। আপনি তো একজন মহান ব্যক্তির মানে ছবি তোলা দিয়ে শুরু করেছেন, মানে মাওলানা ভাসানী, ওনার মতো নেতা যারা হবে না। হ্যাঁ, এটা ঠিক যে আমার কাছে এখন মহান তো বটেই, কারণ অসাধারণ লোক ছিলেন। তিনি বঙ্গবন্ধুর নেতা ছিলেন। হ্যাঁ, বঙ্গবন্ধুর সে পিতৃ সমাজ ছিলেন, পায়ে হাত দিয়ে সালাম করা এইসব মানে করতেন। এবার মনে আছে আমার স্বাধীনতার পরে সে স্ট্রাইক করলেন যে আমি এটার উপর, খাবারের উপর, মানে আমাদের তখন একসময় দুর্ভিক্ষ হয়েছে, 74 সালে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের সময় সে অনশন করেছিল। তারপরে যে অনশন সে ভাঙে হুজুরের পায়ে ধরে সালাম টালাম করে, মানে তাকে হুজুর বলেই আখ্যাত হলেন মাওলানা আব্দুল হামিদ ভাসানী সাহেব। এবং ভাসানী সাহেবের কথা বললে অনেক গল্প। আসলে আমরা কি বলবো, মানে আমি তো প্রেস ফটোগ্রাফার না, মানে কবে থেকে প্রেস ফটোগ্রাফি দিয়ে শুরু আসছেন আপনি? আমি প্রেস ফটোগ্রাফি শুরু করেছি যে আমার পত্রিকার মাধ্যমে। আমি প্রথম পত্রিকা, আমার পত্রিকার নাম হচ্ছে দৈনিক কিষান বলে একটা পত্রিকা ছিল। সেই কিষানের পত্রিকার এডিটর ছিলেন জয়নুল আবেদিন সাহেব। সে ভদ্রলোক আমার বাসায় এসে ঢাকা মালিবাগ চৌধুরী পাড়াতে আমার কাছাকাছি এই ভদ্রলোক থাকতেন। আমার একটা ফটোগ্রাফি স্টুডিও ছিল, সেই স্টুডিওটার নাম ছিল বিদিতা স্টুডিও। হ্যাঁ, মানে যদিও সেই স্টুডিওটা, বিদিতা স্টুডিওটা পরবর্তীতে অনেক বছর পরে আমার একটা কন্যা যখন আসলো, সেই কন্যার নাম আমি তার বিদিতে রেখে দিয়েছি। আমার কন্যা আপনি তো বেশি মানে পরিচিত হচ্ছেন সংবাদের। আমি সংবাদে আমি 1977-এ আমি অক্টোবর মাসে আমি মানে জয়েন করেছি। কত বছর ছিলেন সংবাদে? সংবাদে আমি 12 বছর কাজ করেছি এবং মানে 12 বছর আমার একটা বিশাল একটা ঘটনা আমার কাছে খুব বেশি মনে পড়ে। 12 শব্দটা খুব আমার কাছে খুব আসে। 12 এবং 13 শব্দটা, যেমন আজকের একটা দিন, এই দিনটা আজকে মনে হয় 13 তারিখ, আজকে 13 তারিখ। আর গতকালকে এরকম একটা ঘটনা পরিপ্রেক্ষিতে আমার একটা জায়গায় ইন্টারভিউ হয়েছে, সেখানে আমাকে বলা হয়েছে 12 তারিখ। আর আমি সংবাদপত্র, আমি বিশেষ করে সংবাদে চাকরি করেছি 12 বছর। আমি মজার ব্যাপারটা হচ্ছে 12টাই আমার একটা লাকি নাম্বার। 12-10 এটা আমার ভাগ্যে বিশ্বাস করেন না, ভাগ্য বিশ্বাস করি না আমার, কারণ যেন ওই সময়টাই চলে আসে যে 12 জিনিসটাই যেন কেন যেন আমার সবার মধ্যে মানে যেন কি আয়সা পড়ে। কেন আসে আমি নিজেও জানি না, যদিও খুব মানে ভাগ্যের কথা বলবো না, ভাগ্য বললে তো আবার অন্য জিনিস হয়ে যাবে। ভাগ্য আল্লাহ ছাড়া আর ভাগ্য কেউ জানে না, সবকিছু তো ওখান থেকে কন্ট্রোল হয়, ওখান থেকে কন্ট্রোল। আর চাকরির ক্ষেত্রে আর বিশেষ করে আমার যদি আমি ভালো ছবি তুলতাম, আমার স্নেপটা হতো 12, আর ভালো ছবি তুললে হতো 13, আর ভালো ছবি যদি না আরেক হতো হলে 31। এই 31, 12, 13, হ্যাঁ, 7, 1 এই ছিল আমার মানে আমার এই ফ্রেমগুলো, এই 36টা ফ্রেমের মধ্যে আমার এই ছবিগুলো মানে একটু আমি এই জিনিসগুলো আছে। আর আমার কখনো কিন্তু আমি জীবনে কোনোদিন কোনো লটারি করিনি, তবে একবার জীবনে প্রেস ক্লাবের কোনো একটা অনুষ্ঠানে
একটা লটারি কিনছি। কিনে আমি 3 দিন পরে আমি শুনেছি যে আমি নাকি একটা লটারি কিনেছি। সেটাও কি 12 তারিখ অথবা 13 তারিখ? হ্যাঁ, সেটাও ঠিক ওই এরকমই ঘটনা হয়েছে এবং ওই নাম্বারটাও ওইরকমই ছিল যে এবং সেই 12 তারিখের কথা বললাম। তারপরে আমি ফটোগ্রাফি সাইডের কথা বলি যে আমি আমার মনে আছে 1976-এ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কার মিছিল করেছিলেন। আমার অ্যাসাইনমেন্ট করেছিল বিচিত্রার থেকে, মাহফুজুল্লাহ ভাই ছিলেন আমার বিচিত্রার রিপোর্টার এবং চিফ রিপোর্টার। সেই মাহফুজুল্লাহ ভাই এবং সাথে আমি তার সাথে গিয়েছি এবং শুধু মাহফুজুল্লাহ ভাই না, আমরা যেই গাড়িতে ছিলাম সেই গাড়িতে ছিল মাহফুজুল্লাহ ভাই ছিল, কামাল লোহানী ভাই ছিলেন, নির্মল সেন ভাই ছিলেন, রিয়াজউদ্দিন ভাই ছিলেন, গিয়াস কামাল চৌধুরী ভাই ছিলেন। আমি সবচেয়ে ইয়াংগেস্ট। আমি ওই ছোট মাইক্রোবাসটার ছোট চেয়ার যেটা সাইড ওইটার মধ্যে আমি জায়গা পেয়ে গেছি। এখন যাই হোক, ফারাক্কার মিছিলে সেই আব্দুল হামিদ খান ভাসানীর সেই মাদ্রাসা ময়দান থেকে ছবি তুলতে আমরা কানসাটে যে শেষ করেছি, চাঁপাইনগর। তার আগে কিন্তু ভাসানী সাহেবের সাথে অনেক গল্প আছে, সেই গল্প মানে অনেক অন্যরকম। যেমন আমি সন্তোষে একবার ছবি তুলতে গিয়ে হুজুরের সামনে অনেক ফল ফ্রুটস, যে মানুষের ওই কুমড়া, লাউ, তারপরে ওই পেঁপে, তারপরে ওই কলা, কাঁচকলা, এগুলি সবাই না, সব মানুষ শাক সবজি সবাই না হুজুরকে দেওয়ার জন্য, খুশি করার জন্য। মজা হয়েছে। তারপরে হঠাৎ দিকে এক মেয়ে তার সন্তানকে নিয়েছে কোলে গায়ে না, বলে কি যে হুজুর আমার বাচ্চাটাকে একটু ফু দিয়ে দেন, ও ঠিক মতো খায় না। তারপরে হুজুর কি বললো জানি না, তারপর বললো বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, এটা ঠিক শুনছি, কিন্তু তারপর ফু দিয়ে দিল। ফু দিয়ে দিয়ে বললাম যে হুজুর আপনি ফু দিয়ে দিলেন, হয়ে যাব? এই তুই কি বুঝস? এই ভদ্র মহিলাকে বললো তুই ছাগল টাগল পালিস? বলে যে হুজুর হ্যাঁ একটা ছাগল আছে আমার, দুধ টুধ দেয়? হ্যাঁ শুধু দুধ দেয়। এক কাজ কর, এই গ্লাসটাতে পানি দিয়ে 1 গ্লাস যতটুকু দুধ দেয় ওটা নিয়ে আয়, দুধ দোয়াই নিয়ে আয়। নিয়ে আসে পরে সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুলহুল্লাহ সূরা পড়লো। আমি এটা বুঝছি যে কুলহুল্লাহ সূরা পড়তেছে। তারপরে 3 বার ফু দিয়ে যা এটা ভালো করে 3 বার মিয়ায় মানে গ্লাস বইটা মিয়ায় পরে 3 বেলা খাওয়াবি। মানে মিয়ায় বলতে এই বইটা বোঝাইছে মানে গ্লাস বইরে এটা ঢেলা 3 বার সকালে, দুপুরে আর বিকালে খাওয়াবি। একটা মানুষকে যদি, বাচ্চাকে যদি 3 বেলা দুধ খাওয়ায়, তবে তো বাচ্চা তো এমনি তো ভালো থাকার কথা। তারপর আমি বললাম যে হুজুর আপনি যে অনেক করলেন যে 3 বেলা বাচ্চা তো এমনি ভালো থাকবে, ও তো খাইতে চায় না, জোর করে খাওয়াবে। এইসব গল্পের সাথে তুই বেশি বুঝিস না, চুপ থাকতো। এই নাসিরের মা বাদ বারো, তার ইয়ের থেকে বলতেছে, নাসিরের মা তার চোখের থেকে বলতেছে, মানে এই বাদ বারো নাসিরের মা ভাত বাড়ছে। নাসিরের মানে তার ছেলের নাম। সে পাকঘর একটা, সে ছনের ঘর, সে পিঁড়ির মধ্যে যে বসছে আর ভাত দিছে, সে পাখা দিয়ে বাতাস করতেছে, আমি ছবি তুলছি। ছবি তোলার পরে তোর মুখটা দিয়ে শুকনা লাগে রে, খাইছাস? আমি বললাম হুজুর না খাই নাই। তোর খিদে লাগে নাই? খিদে তো লাগছেই, মানে খাওন তোর খাই নাই, এই তো খাইনি বাস। এদিকে এই লোকমাটা হলো। আমি কি করবো, যাই সে আমাকে একটু খাওয়াই দিল, একটু ভাত খাওয়ালো, সে মাইখা খাওয়াই দিল। সম্ভবত আলু ভর্তা, আর এটা মনে আছে আলু ভর্তা, ডাল, এটা যা আছে ঠিক সাথে ছিল এটা। আর
গুড়া মাছ ছিল, সম্ভবত ট্যাংরা মাছ এই জাতীয় ছিল, খাওয়ালো। আসলে এই বাসানির সাপ মরে যাওয়া এই প্রশ্নটা হলো যে ওই আমার অ্যাসাইনমেন্ট, ওই ছবি, তারপর বিচিত্রায় যখন ছাপা হলো, পরিচ্ছেদ ছাপা হলো, কাভার হলো, মাহফুজুল্লাহ ভাই লিখলো, তারপরে আমার একটা বেশ মানে নতুন ওই সময় বিশাল একটা বিচিত্রা তখন। এই প্রসঙ্গে শাহাদাত ভাইকে স্মরণ করছি। হ্যাঁ অবশ্যই, শাহাদাত ভাই তো আমার মানে সাংঘাতিক প্রিয় ব্যক্তিদের মধ্যে একজন। আমার এই প্রেস লাইনে শাহাদাত ভাই আমার স্টুডিওতে, তাই আমার স্টুডিওতে যে রিল ডেভেলপ করতো। তখন আমাদের ফটোগ্রাফার, নিজে খুব ভালো ফটোগ্রাফার ছিলেন এবং ভালো অ্যাসাইনমেন্ট যেগুলো করতেন, যেগুলো পেজ বেরোতো এবং বিচিত্রায় যেগুলো বেরোতো সেগুলো বিচিত্রায় কাজ করাতো না। আলমাজি ভাই ছিলেন বিচিত্রা ফটোগ্রাফার, সেই কাজগুলো আমাকে দিয়ে করাতেন। কেন করাতেন? একটাই কারণ, উনি চিনতেন ভালো করে 1971 সালের যুদ্ধের সময় মানে আমরা একসাথে যুদ্ধ করিনি। উনি আরেক জায়গায় ছিলেন, উনি ছিলেন মানু ভাইয়ের গ্রুপে আর আমি ছিলাম বাকি ভাইয়ের গ্রুপে। বয়সে যদিও আমার বড়, মানু ভাই সে তার বড় ভাই, সেই কারণে বয়সের দিক দিয়ে হলো। আমার দিক দিয়ে আমি মোটামুটি ইয়ের সাথে আছি। এখন শাহাদাত ভাইয়ের সাথে তো আর আমার নেই। আর যেহেতু বাসানি সাহেবের সাথে আমাদের সাথেই, সেই কারণে আমাদের একটু আমার অন্য দিকে একটু যেতে চাই। আপনি তো এরপরে তো আপনি বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে গেছেন। আর বেগম জিয়া মানে ভাসানী হুজুরের সাথে তো ছিলেন, তারপরে বঙ্গবন্ধু, তারপরে জিয়া রহমানের সাথে অনেক কাজ করেছি। হাসিনা, খালেদা, প্রত্যেকটা আন্দোলনে ওনাদের যখন একসাথে ছিলেন, আন্দোলন করেছে, সমস্ত ছবি আপনার অনেকগুলো বই আছে। এখানে মাত্র 2টা বই, এখানে একটা সংগ্রাম, একটা জার্নি নেভার এন্ডস। আর কটা পাবলিকেশন আছে? আমার আরো 4টা। আপনি যে এই যে ইতিহাসকে ক্যামেরায় ধরেছেন বইয়ের মধ্যে মানে আবার বই হিসাবে বের করেছেন, তো আপনি তো অনেক সাংবাদিক যারা ফটো সাংবাদিক তারা কিন্তু বই লেখার দিকে তো খুব একটা যান না। আপনি যে প্রকাশনার দিকে গেলেন, হ্যাঁ এটা আসলে প্রকাশনার দিকে গেলাম একটা কারণে যে আমি দেখলাম যে আমার আরো আছে আমার কাছে ইতিহাস, আমি আরো বই বের করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ যদি আমাকে হায়াত দেয় আর কি। আমার বিশেষ করে বাংলাদেশের পলিটিক্সের শুধু বলবো না, পলিটিশিয়ানদের শুধু বলবো না, আমার নেক্সট টার্গেট হয়েছে বাংলাদেশের মানে ফটো সাংবাদিকদের উপর, তারপরে হবে বাংলাদেশের আর্টিস্ট যারা তাদের উপর, মানে তারা কি করে মানে কাজ করছেন বা কত দুর্যোগ হোক এই হোক এখন ত্যাগ স্বীকার করে যখন ছবি মানে রাত ভরে এই যে চা গরম চা খেতেন আর এই পাথর টুকাইতেন, এই পাথর টুকানো আর অপরাজয় বাংলা করা, এটা একটা বিশাল ব্যাপার ছিল। অনেকগুলো ছবি তুলেছিল মিশুক মনি, সে তো অ্যামেচার ছিল। আমি যে তখন সংবাদে চাকরি করি প্রফেশনালি, আমাকে ছবি উদ্বোধন হলো, সেইটা হলো। তারপরে টিএসসির এখানে শামীম শিকদার একটা করলো ডাস ওই রেস্টুরেন্টের পাশে, হ্যাঁ এখানে যে বলতাম কিরে শামীম কি করিস, দোষ এই টুকটুক ছাড়া আর কি করবো বলেন, দেখতে পাচ্ছিস না কি করিস। তবে মোটামুটি ভাবে ছবি তুলতে করে এক পর্যায়ে বললো কাকি যে দোস্ত এইটাতে এখন আমার উদ্বোধন হবে, তুই যে ছবি তুলছিস এই ছবিগুলো যদি না দিস তবে আমার কিন্তু হবে না। কি বলেন আমি যে ছবি সংবাদে কিছু ঐতিহাসিক ছবির কথা এই প্রসঙ্গে মনে জানতে, হ্যাঁ ঐতিহাসিক ছবির মধ্যে আসছে মানে সেটাই বলতে চাচ্ছিলাম যে আমার মনে আছে যে 1968 সালে জিয়াউর রহমান স্যার একবার ইউনিভার্সিটিতে গেলেন। 68 নাকি 78 জিয়াউর রহমান স্যার ইউনিভার্সিটি গেলেন। ইউনিভার্সিটি তখন ছাত্ররা স্যারকে ঢুকতে দেবে না, এটা মানে টিএসসির সামনে তারা ঢুকতে দেবে না, মানে সে আন্দোলন, সে তাকে ইট মারছে। জিয়াউর রহমান স্যার
কোনো রকমই তোরা বলছি যে তোমাদের দাবি কি আছে আমাকে বলো, কিন্তু স্যারকে কেউ রক্ষা করে না। স্যার সিকিউরিটি বলছে স্যার জেন না, কিন্তু স্যার কিন্তু আর তার স্যারকে ইট মারতেছে, স্যার এরকম করে ইট নিচ্ছে, কিন্তু তারপরও বলছে যে তারপর আশেপাশে সিকিউরিটির মাথা ফেটে গেছে। মাঝখানে আমি খালি চিন্তা করতেছি, আমি আর বাবু আনসারি ভাই আমাদের দৈনিক বাংলার ফটোগ্রাফার, ফটো সাংবাদিক, উনি কিন্তু ভাগ্যক্রমে ওনার ওই ফিল্ম শর্ট হয়ে যাওয়াতে তার ফিল্মটা আনলোড হয়ে মানে ছিঁড়ে গেছে, মানে ট্যাপ থেকে অটোমেটিক রিওয়াইন্ড হয়ে যায় না, ট্যাপ থেকে ছিঁড়ে গেছে, মানে আমরা তো তোমার ছবি পেয়ে গেছি। ওই ছবি হওয়াতে তারপরে ছেলেদের বললো যে ঠিক আছে আমি তোমাদের কি আছে আমি জেনে নিই। টিএসসির ভিতরে এসে স্যারদের সামনে সবকিছু বলে, সেই দিন মনে আছে 1978-এ এই সব ঘটনা ঘটেছিল। আমি একটু ভয় পেয়েছিলাম যে ওই যদি এইখান থেকে অর্ডার দেয় যে গুলি করার জন্য, তবে তো আমার আগে লাগবে, আর পিছনে ছাত্ররা, আর ছাত্ররা যে মারে আমার গায়ে লাগে না এই কারণে, কারণ আমি মাঝখানে, তো আমি ছবি আমি রিক্সি ছবি তুলেছি। ছবি তুলে আমি মূলত ওখানে যা প্রেস ক্লাবে চলে আসছি, কে তুলছে ছবি, খোঁজ। আমিও কিছু বলি না, কাউকে কিছু বলি না। আমি মনে মনে চিন্তা করলাম যে কাউকে বললে আমার কাছ থেকে চেয়ে আবার নিয়ে যাবে, আবার এটা দিলে আমার এক্সক্লুসিভ নষ্ট হয়ে যাবে। আমি দরকারটা কি, চুপচাপ থাকি। এটা ছবি তুলেছি, কিন্তু সেই ছবি কোনোদিন প্রকাশ পায়নি। এটা দেশের বাইরে ছবিটা গিয়েছিল, কিন্তু তাতে আমার একটা খুব লাকি ছবি ছিল যে এটা একটা বিশাল ব্যাপার। আর একটা মনে আছে 1984 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখের রাতে, 21শে ফেব্রুয়ারি রাতে, 20 তারিখের রাতে মানে 21শে ফেব্রুয়ারিতে তৎকালীন প্রাইম মিনিস্টার মিজানুর রহমান চৌধুরী সাহেব শহীদ মিনারে গিয়েছিলেন। এবং সেই তখন এরশাদ সাহেব চলে যাওয়ার পরপরই গন্ডগোল শুরু হয়ে গেল ছাত্র আন্দোলনের মধ্যে। তখন ঠিক ওই সময় মিজান চৌধুরী, তারপরে বিমান বাহিনীর প্রধান, তারপরে আসম আব্দুল রব সাহেব, আর মজা হয়েছে যে পিছন দিয়ে দৌড় দিয়েছিল এস এ খালেক সাহেব, মানে মিরপুরের খালেক সাহেব। আর এদেরও ছবি আছে। আর সুলতান সাহেবের কলার ধরে টানতেছে একজন বিমান বাহিনীর প্রধান, হ্যাঁ, সেই পরবর্তীতে সেই ছেলে, তার নাম খোকন, সে পার্লামেন্ট মেম্বারও হয়েছে। না, আমাদের মেজর আক্তারের এখন নিউ ইয়র্কে থাকে খোকন ভাই, এখন সেই খোকন। এখন সে যাই হোক, মানে সেই সাহস তার ছিল বলে এত। আর মিজান চৌধুরীকে মেরে ওনার কি কন্ডিশন ছিল বলেন? হ্যাঁ, মিজান চৌধুরীর কন্ডিশনটা ছিল, আমি বেশি ছবি তুলতে পারিনি, জাস্ট 4টা কি 5টা ছবি হয়েছিল। তার মধ্যে তাকে এক মাইরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এক মুড়িয়ালার মুড়ি ঠোঙ্গার মধ্যে যা পড়ছে, এবং মুড়িয়ালার উপর পড়ছে, মুড়িয়ালায় আর কিছু না হোক, ওই এমন একটা অ্যাকশনের ছবি হয়েছে, সেই রকম করে উপরে পড়তেছে, আর মুড়িয়ালা পিছন দিয়ে তাকে মোটামুটি ভালো একটা ধুলাই দিতেছে, একটা লাথি যা মারতেছে, ওই লাথির অ্যাকশনটা খুব মজা। জানে না, ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন বজলুর রহমান ভাই। বজলু ভাই ছবিটা নেওয়ার পরে দেখেছে, দেখে বললো, একটু চিন্তা করে বললো যে এটা কোথায় দেওয়া যায়, ফার্স্ট পেজে তো উপরে তো দেওয়া যায় না, এটা নিচের অংশে ফার্স্ট পেজে দেওয়া হবে। দেওয়ার পরে আমার জিজ্ঞেস করলো যে এটাতে কি নাম দেবো। আমি বলবো ভাই নাম দিলে তো কালকে তো আমার কাম সেরা ফেলবে, কারণ একটা তো সরকার রুলিং পার্টি আছে। তো বজলুর রহমান ভাই আমাকে যাই করেছেন, ছবিটা যখন ছাপা হলো পরের দিন, আর সংবাদে যখন ছাপা হলো, এটা মার কাট, মানে সংবাদের এডিশন, সংবাদ তখন 2 টাকার পত্রিকা, তখন 10 টাকায় খুঁজে পাওয়া যায় না।
সবাই আমাকে বলতেছে ছবিটা তুলছিস আমার দেশ নাই, সব ফটোগ্রাফার আমার বলতেছে তুই পাইছিস আমাকেও দিলি না, হ্যাঁ তুই একলা দিয়ে আমাকে দোস্তর মতো আমি একটা পরের দিন সারাদিন, ওইটা আমার একটা ঐতিহাসিক ছবির মধ্যে আছে। ফটো জার্নালিস্টদের যখন মারতেছে আমাদের বাবু আনসারি ভাই, তারপর রশিদ ভাই, আমার ছবিটা আছে, রশিদ তালুকদারকে ভাইকে মারতেছে, তারপরে আমাদের ফটোগ্রাফার মহসিন ভাই আছেন আমাদের, এখনো জীবিত আছেন, বাবু আনসারি ভাই জীবিত আছেন, এইসব ছবি আমার। আর আমাকে যখন মারছে ওই ছবি তো ওটা আমার বন্ধুদের কাছে আছে। ওই জন্মের ওই সময়কার আমাদের ছবি তোলা আর এখনকার ছবি তোলা, এখন যে ছবি তোলে, হ্যাঁ ডিজিটাল ছবি তোলা দেখে আগে পিছনে দেখা যায়, মানে ছবি তুললাম, এই যেমন ধরেন আমি একটা আপনার ছবি তুললাম, একটা ছবি তুললাম, দেখেন দেখতেছি যে দেখলাম এখানে কি সুন্দর ছবি আছে, এইটা কিন্তু আমাদের ছিল না এই সিস্টেম। আমার একমাত্র ইয়ে হয় যে ব্রেন আপনাকে ব্রেন অ্যাপারচার শাটার স্পিড ব্রেন বলে দেয়। ওনারা যেটা কাছে ওনারা অঙ্ক জানতেন, যার কারণে ওই স্পটে যেখানে আপনার গুলি হচ্ছে, যেখানে টিয়ার গ্যাস মারতেছে, সেইখানে এত শর্ট টাইমের মধ্যে এক্সপোজ কালেকশন মানে ক্রিয়েট করা কারেক্ট করা এটা টাফ, কিন্তু ইটস ভেরি টাফ। এখন তো আপনি কন্টিনিউয়াস ছবি হচ্ছে, একটা তো ভালো ছবি হবে তখন তো আপনার কম্পোজ করে না, এখন তো আমার মানে অ্যাপারচারও কিন্তু কিছুই করতে হয় না, স্পিডও কিছু করতে হয় না, এটা রোজ যেরকম ফিল্ম লোড করা লাগে, ফিল্ম লোড করা লাগে। তখন তো আমাদের মানে ফিল্মের একটা ফ্যাক্টর ছিল, মানে আমরা মনে আছে খন্দকার মোস্তাকের ছবি জনসভায় যেদিন আমি ছবি তুলি, প্রথম উপস্থিত আমি, আমাদের সহকর্মী আমাদের ছিলেন, এখনো আছেন, তার নাম হচ্ছে পাবের রহমান, ও আর আমি এই বাইতুল মোকাররমের ওই মার্কেটের উপর থেকে ছবি তুলতেছি, হঠাৎ দেখি এই সাপ ছেড়ে দিয়েছে, সাপ সাপ সাপ, মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আমরা ওই সাপের সহ মানুষ দৌড়াতে ছবি, এমনি ধাম ধাম করে বোম পড়তেছে ওখানে খন্দকার মোস্তাকের ওই জায়গায়। ওই ছবি তুলতে যে সামনে না বাইতুল মোকাররমের টিকিট ঘর ছিল, মানে আগে ফুটবল খেলার টিকিট ঘর ছিল ওইখানে, ওখানে ওইটার উপর ছাদের মধ্যে জনসভা হতো, আর সবসময় জনসভা হতো। এখন তো বাইতুল মোকাররম ওই টিকিট ঘরও নাই, ওই জায়গায় এখন ফোয়ারা হয়ে গেছে, ওখানে বাইতুল মোকাররমের কনস্ট্রাকশনই চেঞ্জ হয়ে গেছে। এখন বাইতুল মোকাররমের গেটের সময় মানে আসরের নামাজের বিরতি হতো আগে এক সময় জনসভার মধ্যে, আর ঠিক ওই সময়টা ওইখানে আমাদের মারাও গেছে, এর মধ্যে আমাদের সাংবাদিকরাও কিছু আহত হয়েছে, আবু সালে ভাই এখনো সেখানে কিছু আমার না ছড়াকার সালে এখনো সালে চৌধুরী, হ্যাঁ, আর তারপরে আমাদের দৈনিক বাংলার জহির ভাই ছিলেন, সেও আহত হয়েছিল, জহিরুল হক, সেও আহত হয়েছিল, আরো অনেক মানে অনেক বাইরে আহত হয়েছিল। এইসব ছবির সাথে মানে মূলত আমরা বুঝতে পারি না, রিল ডেভেলপ করার পরে আমরা অনেক সময় বুঝতে পারছি যে আমাদের ছবি হবে কি হবে না, হবে কি হবে না। সংবাদের কাজ করে আমার বিশেষ করে আজকে আমাদের মানে সিনিয়র ভাইদের কথা না মানে বললেই না হয়, যেমন চলে গেছে আজকে বলদু ভাই, আমি যাদের সাথে কাজ করেছি, বলদুর রহমান ভাই, তোহা খান ভাই, আউয়াল খান ভাই, তারপরে সন্তোষ গুপ্ত ভাই, দাদা সবসময় আমাকে খুব সাপোর্ট করতেন, তারপরে সবাই আমাকে স্নেহ করতেন। মানে বীরু ভাই, আপনি তো মানে এত বেশি আপনার কাছ থেকে জানার বা আপনারও বলার আছে যেগুলো আমাদের দর্শকরা অবশ্যই মানে এটা অন্তবিহীন আর কি কথাবার্তা যেগুলো হচ্ছে, কিন্তু আমার ইচ্ছা জানার জন্য যে 81 সালে যখন হাসিনা কবে দেশে ফিরল, 1981 সালের 17ই তখন থেকে যে নতুন অধ্যায় শুরু হলো, আপনি একটু আমাদেরকে সংক্ষেপে দিয়ে একটু বলেন আপনি কিভাবে। আসলে যেদিন শেখ হাসিনা যেদিন দেশে আসলেন সেদিন প্রচন্ড বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি, মানে অকল্পনীয় বৃষ্টি ছিল। এই বৃষ্টির মধ্যে প্লেন ল্যান্ড করবে এরকম লোকজনও অনেক ভিড় ছিল, মানে মনে পড়ে আমার। আর তার আগমন খারাপ ছিল, ওটা খুবই ভালো ছিল, তাকে করার কিছুই নেই। জিয়া রহমান স্যার তাকে
মূলত আমার মনে হয় উনি দেশে ফিরিয়ে নিয়ে এসছেন। তাকে না হলে তো ফিরে আনার কোনো ওয়ে আর থাকতেন, যেহেতু সরকার সেই রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু উনি 1981 সালের 17ই মেতে আসলেন। তারপরে তো আস্তে আস্তে 30 তারিখে জিয়া রহমান স্যার নিজেই মারা গেলেন, শহীদ হলেন চিটাগাংয়ে। তার এরপরে যে আপনার যে বেগম জিয়া এবং হাসিনার অনেক ছবি আপনি তুলে ওরা কথা বলছেন খুব অন্তরঙ্গ পরিবেশে, তারপরে এরশাদ বিরোধী আন্দোলনের সময়, এগুলোর সংক্ষেপে একটু মানে এরশাদ যখন আসলো, মানে আসলে এরশাদ সাহেবের সময় এরশাদ সাহেব, আমরা তো সেনাবাহিনীর কিছু বুঝতাম না, আর আমাদের ছবিও ছাপা হতো না। এই হরতাল কার্পু এইগুলো থাকতোই। ওইখানে একটা মজার একদিনকার ঘটনার কথা আমাকে খুব মনে পড়ে যায় আজকে। আমাদের তখন আমাদের একজন জুনিয়র রিপোর্টার ছিলেন শওকত মাহমুদ। এখন বেশ আল্লাহ তাকে অনেক পরে তুলেছেন, তিনি আবার মানে বেগম জিয়ারও এখন চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন। তাকে আমি কার্পুর মধ্যে আনতে গেলাম, আর সেই দিনে একটা ঘটনা ছিল। রাত্রে আমাকে আমার তোহা খান ভাই আমাকে বলছে যে বিনু আজকে কিছু কুকুরের ছবি লাগবে, রাস্তায় কুকুরে আমাকে ছবি লাগবে। আমি বললাম যে কোথায় পাবো কুকুর, কোথায় পাবো, এটা কেমন তোর? পরে হাইকোর্টে গেলেই পাবি। যাই হোক, শওকত মাহমুদের বাসায় তখন ছিল ওল্ড টাউনে, ওই কোর্ট কাছারির কাছে। ওখানে গেছি মতন রাস্তার মধ্যে দেখি পুরা রাস্তা খালি, তো কার্পু। ওকে আমি আনতে গেছি, আমার বাইক ছিল, বাইকে যে দেখি কুকুরে লাফাচ্ছে। 3টা কুকুর রাস্তা পেয়ে গেলাম। আমি 2টা টিপ দিয়ে রেখে দিছি। তারপর সারাদিন যা ছবি তোলার, কার্পুর যার ছবি তখন নিষেধাজ্ঞা ছিল, আমি রাত্রে ছবিটা দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে আমি চলে গেছি তোহা ভাইকে দিয়ে। তোহা ভাই তখন নিউজ এডিটরের দায়িত্ব পালন করে। পরের দিন সকালবেলা দেখি হেডিং দিয়েছে, মেরা গল্লি মে কুত্তা ভি রাজা হ্যায়। মানে শব্দটা এইভাবে দিয়েছে, মানে মেরা গল্লি মে কুত্তা ভি রাজা হ্যায়, মানে এরশাদ সাহেবের এমন একটা গালি দিল যে এই খালি রাস্তার মধ্যে কুত্তাই রাজা। মানে তাকে হেওয়া করে, মানে এরকম করে, আর সেরকম করে শওকত মাহমুদ সেইভাবে রিপোর্টটা করেছিল। এবং অসম্ভব, মানে ভালো রিপোর্টার ছিল। শওকত মাহমুদ আসলে ভালো রিপোর্টার, খুবই